অভিনন্দন আপনাকে। আমাদের অনুষ্ঠানে এসেছেন চেনামুখ দুঃখ সুখ, অনেক খুশি হয়েছি আমরা। আমি অনেক ভালো লাগছে আমার আজকে যে আপনার এই প্রোগ্রামে আসতে পেরেছি। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের, অভিনন্দন। আমরা আজকে এমন একজন শিল্পীর সাথে কথা বলছি, তার বাবা বাংলাদেশে একজন নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র বশির আহমেদ সাহেব। উনি চলে গেছেন, কিন্তু ওনার স্মৃতির রেশ উনি রেখে গেছেন। তার সুযোগ্য কন্যা হুমায়রা বশির অত্যন্ত সুকণ্ঠী। আজকে আমরা তার সঙ্গে আলাপ করব। এখানে দুটো খাম আছে, আচ্ছা, একটি আপনি নেবেন, জি, যেটা উঠবে সেটা দিয়ে আমরা শুরু করব। জি, বিসমিল্লাহ। এটা কি খুলতে হবে? আচ্ছা, দেখেন কি লেখা আছে, দুটি অক্ষর, দুঃখ। দুঃখ। ঠিক আছে, আসলে সুখ এবং দুঃখ এই দুটো নিয়েই তো একটা জীবন। এই সঙ্গীত জীবনের এতটুকু জীবনে অনেক স্মৃতি আপনার বয়ে বেড়াচ্ছে। যদি কোনো কষ্টের স্মৃতি থাকে, দুঃখের স্মৃতি থাকে, অবশ্যই এটা সাংস্কৃতিক রিলেটেড হতে হবে। আমরা একটু শুনতে চাই আপনার দুঃখের একটি স্মৃতি। দুঃখের স্মৃতি বলতে যেটাকে বলবো, যে আমার বাবা শিল্পী বশির আহমেদ এবং আমার মা শিল্পী মিনা বশির, ওনাদেরকে যখন হারিয়েছি, এটা ছিল আমার এবং আমার ভাই রাজা বশির, আমাদের দুজনের জন্য একটা দুঃখের দিন। এবং এই দুঃখটা সারা জীবনের দুঃখ, আনটিল আওয়ার ডেথ। তো এখন হচ্ছে যে এই দুঃখটা মা বাবা তো ওনারা মা বাবাই, এর সাথে যেটা হচ্ছে একজন লার্নেড পারসন, লার্নেড শিল্পী, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছিলাম। ওই যে লার্নিং কার্ভটা হঠাৎ করে কমে গেছে। যেখানে আমাদের কার্ভটা উপরে হওয়ার কথা ছিল, আস্তে আস্তে ওটা নেমে যাচ্ছে। তো নেমে যাচ্ছে ইন আ সেন্স যে আমি গুরুমুখী বিদ্যা যেহেতু সঙ্গীত, তো ওই জিনিসটা বাবা মার কাছ থেকে পাচ্ছি না, বাবা মার সেই আশীর্বাদের হাতটা পাচ্ছি না। তো এর চেয়ে বড় দুঃখ তো আর হতে পারে না। কিন্তু তাই বলে লার্নিং কার্ভ যে একেবারে কমে গেছে তাও না। ওনাদের গান শুনি এবং আরও অনেক দিকপাল মানুষের গান শুনি, তখন ওনাদের কাছ থেকে আরও কিছু শেখার চেষ্টা করি, শুনে শেখার চেষ্টা করি। কিন্তু বাবা মার কাছ থেকে, গুরুর কাছ থেকে, গুরুমুখী বিদ্যা যেটা ছিল, সেটা হঠাৎ করেই বন্ধ হওয়াতে এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না সঙ্গীত জীবনে। স্মৃতিচারণ এবং আপনার চরম সত্য কথাগুলি খুবই আমাকে অনেক কিছু মনে করিয়ে দিল, এবং যা চরম সত্য সেটাই আপনি বলেছেন। এই সুযোগে দর্শকদের আমি একটি ছোট্ট কথা বলতে চাই। ওনার বাবা চলে যাওয়ার পরে শুধু যে ওনার কষ্ট হয়েছে তা না, সারা বাংলাদেশ তাকে একদম তার শূন্যতা অনুভব করেছে। চমৎকার একটি মানুষ তো বটেই, উনি গায়ক, তার বহু হিট গান আছে। এবং জানি না আপনারা কতটুকু শুনেছেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বশির আহমেদ। এবং উনি কিন্তু চমৎকার একজন শিক্ষক। ওনার কাছে আমি নিজেও অনেকবার অনেক ক্লাস নিয়েছি। চমৎকার একটি মানুষ বশির আহমেদ, যার নাম কখনোই মন থেকে মোছা যাবে না। এবং সেই চমৎকার মানুষটিকে আজকে স্মরণ করে, তার প্রতি সম্মান করে এই পর্বটি আমরা বশির আহমদকে ডেডিকেট করতে চাই। ওগো প্রিয়তমা, ওরা জানতে চেয়েছে তুমি আমার সোহাগিনী হলে কেমনে, বলো তুমি আমার সোহাগিনী হলে কেমনে। মনিহার পেয়ে কি বাঁধনের তরে কি, ছলনার ছলে কি, ক্ষণিকের ভুলে কি। ওগো প্রিয়তম, জেনে কেন জানো না, ওগো প্রিয়তম, জেনে
তো মনের দামে মন কিনেছি, আমি তো মনের দামে মন কিনেছি। স্বপ্নে বিভোর হলো অন্তর, নয়নে নয়ন রেখে সুর সেজেছি, এমনি করেই হবো একদিন দুজনে দুজন তুলে নীড় বেঁধেছি, নীড় বেঁধেছি, নীড় বেঁধেছি। আপনার বাবাকে কতটুকু আপনি চেনেন একটু বলেন তো? এটা তো একেবারেই কঠিন একটি কোয়েশ্চেন হয়ে গেল। আমি জানি না দর্শক শ্রোতারা কতটুকু আমার বাবাকে দেখেছেন বা জানেন। আপনি তো অবশ্যই দেখেছেন, আপনার কাছে নতুন করে কিছুই বলার নেই। কিন্তু তারপরও বলবো যে বাবা হি ওয়াজ আ গ্রেট ম্যান অফ প্রিন্সিপাল। মানে তার প্রিন্সিপালটা ছিল একদম অটুট। সে মানুষ হিসেবে ছিল অনেক ভালো একজন মানুষ। সে খুব দয়াবান ছিল। একবার আমরা যাচ্ছি, আমি আর আমার বাবা দুজনেই আমরা যাচ্ছি, রিক্সা করে যাচ্ছি। তো সামনে পাখিওয়ালা পাখি বিক্রি করছে, অনেকগুলো পাখি খাঁচা নিয়ে বসে আছে। তো বাবা হঠাৎ করে নামলেন এবং নেমে পাখিওয়ালাকে বললেন, তোমার পাখিগুলোর দাম কত? তো অ্যাজ ইউজুয়াল সে বলল যে এত দাম হতে পারে। তো বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, সবগুলো পাখি আমাকে দিয়ে দাও। তো পাখিওয়ালা একটু অবাকই হলো যে হঠাৎ করে কেন সব পাখি। তো বললো যে তোমার কাছে তোমার খাঁচা চলে যাবে, তোমার খাঁচা তোমার কাছেই থাকবে, আমাকে শুধু পাখিগুলো দিয়ে দাও। তখন বলছে স্যার আপনি খাঁচা আমাকে দিয়ে দিবেন আর পাখি আপনি নিয়ে যাবেন কিভাবে করে? তখন পাপা করলেন, পাখিওয়ালাকে টাকাটা দিয়ে দিলেন এবং খাঁচাগুলো ধরে আমার সাথে খাঁচাগুলোর দরজা খুলে দিলেন এবং সব পাখি ফুর করে উড়ে গেল, আকাশে উড়ে গেল। তখন পাপা বললেন যে পাখি তো খাঁচায় রাখার জিনিস নয়, এ তো আকাশে উড়ে বেড়াবে, এটা তো অবিচার হয়েছে। আমি যদিও প্রথম শুনলাম, মানে এই যে কত বড় বিস্ময়কর একটি কথা, বিস্ময়কর একটি আপনার জন্য স্মৃতি, আমাদের জন্য নতুন করে কিছু জানা, এই বিশাল মন নিয়ে উনি ছিলেন, এটা আমরা আজ করতে পারতাম। এতটা এতটা কখনো বুঝিনি যে উনি এত বিশাল মনের মানুষ। যাই হোক, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার সঙ্গীত জীবনে ওনার প্রেরণা, এবং শুধু ওনার নয়, আপনার মা, উনি চমৎকার গান করতেন। ওনাদের দুজন থেকে আপনার প্রেরণা, অনুপ্রেরণা কেমন ছিল, কতটুকু ছিল, কতটুকু দরকার ছিল? দরকার কতটুকু ছিল এইটা আমি মেজার করতে পারবো না, কারণ আমার মনে হয় দরকারের থেকে অনেক 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 বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি, যেটা হয়তো মানে কোনো লিমিটলেস যে প্রেরণাটা সেটা পেয়েছি বাবা মার কাছ থেকে। সকাল হতো আমাদের গান দিয়েই শুরু হতো। বাবা মা দুজনেই নামাজ পড়ে যখন সকালবেলা রেয়াজ করতেন, তখন গানটাও হতো সেই ইবাদতের ঢঙেই। যদি আপনি অ্যালাউ করেন তাহলে আমি হয়তো একটা লাইন ওই বন্দিশের গাইতে পারি। অবশ্যই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कलमा नबी का जुबां पर धर याद कर ले रे बंदे अपने अल्लाह को। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর সুরের মাঝে যে গভীরত্ব আপনি নিয়ে এসছেন, জি, এটি কিন্তু ভাববার বিষয়। বশির আহমেদ সাহেব, তার বিকল্প কোনোদিনই কেউ হতে পারবে না, ওনারটা উনিই থেকে যাবেন, আর কেউ কারোর স্থান কখনো দখল করতে পারে না, একদম না। আপনারা দুজন ভাই বোন হয়তো অনেক নাম করবেন, কিন্তু বশির আহমেদের ছোঁয়ার পাশে দিতে পারবেন না, হয়তো অন্যদিকে আপনারা আরো বড় হবেন। সুতরাং তার দোয়াই আপনাদের জন্য যথেষ্ট। আপনি বললেন না যে আপনি ওনারা চলে যাবার পর আপনারা একা হয়ে গেছেন, মানে একা তো হতেই হবে সবাইকে, কিন্তু এই একাকিত্বের মধ্যে
তার পরশ, তার ছোঁয়া, তার জ্ঞান, এগুলো তো নিশ্চয়ই আপনাদেরকে ছেড়ে যাবে না। না, আপনার সাধনার চর্চার একটু বিশদ বিবরণটা শুনতে চাই। কিভাবে চর্চা করেন, কেমন ভাবে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে চান? যেটা হচ্ছে যে বাবা মা যেই লেসনগুলো দিয়ে গেছেন, ওই লেসনগুলো তো আমি একেবারে মানে রোজই করি বলতে গেলে, একদম উইদাউট ফেল। তার মানে হচ্ছে যে আমরা যদি কোনো প্রতিষ্ঠিত শিল্পী হতে চাই, যেটা তো আল্লাহর প্রদত্ত, তো তার কণ্ঠ তো থাকতে হবেই, কিন্তু কণ্ঠটা যদি একটু মাজা ঘষা না করি তাহলে কিন্তু সেই গানটা ক্ষণস্থায়ী হয়ে যায়, মানে যেটা আমরা শুনে এসেছি বাবা মার কাছ থেকে। তো এই জন্য যেটা সবসময় করি, এই রেয়াজটা করি, প্রচুর গান শুনি, সব ধরনের গান শুনি, এবং ওই গান থেকে যখন কোনো কিছু আটকে যাওয়ার তো কথাই, তো তখন ওই জিনিসটাকে বারবার রিপিটেডলি ওইটাকেই রেয়াজ করি। ওইটাই কিন্তু রেয়াজ। ওই যে শুনে যেটা, যেইটুকু খটকা বলেন, যেইটুকু মিড় বলেন, যেটুকু কাজ বলেন, যেটা ডেলিভারি বলেন, এক্সপ্রেশন বলেন, সব কিছু তখন শুনে শুনে ওটাকে আয়ত্তে আনার চেষ্টা করি। এবং ফিলিংস এবং এক্সপ্রেশন নিজের তো আছেই, নিজের যেটা আল্লাহ প্রদত্ত আছে সেটা তো আছে, কিন্তু ওটাকে আরও সুন্দর করে পরিবেশন করার জন্য অনেক বেশি শুনি। এবং আমি আরেকটি কথা না বললেই নয়, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতাজি, ওনাকে আমি আমার অদেখা গুরু হিসেবে মানি। তো মানেরই কথা। আচ্ছা, আপনার এই যে শিক্ষা, এই যে চর্চা, জি, এর গতি প্রকৃতি সবকিছু মিলিয়ে আজকে আপনার কণ্ঠে আপনার বাবার একটি জনপ্রিয় গান শুনতে পারবো কি? চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। বাবার একটি জনপ্রিয় গান, যেটা একটি না, বহু আছে, অনেক, আপনি একটি, তার মধ্যে করে আপনার পছন্দ। জি, আমার পছন্দের একটি, যেটি আপনারও হয়তো পছন্দ হতে পারে, সেটি হচ্ছে অনেক সাধের ময়না। হ্যাঁ, এটা তো বাংলাদেশের আনাচে কোনাচে এমন একটি গান, জি, এটা পছন্দ কেন হবে না? এটা চিত্রায়ন যারা দেখেছে তারা আরো গভীরে যেতে পারে। জি, শুনবো। জি, এই গানটি বাবারই সুর করা এবং সৈয়দ শামসুল হক ওনার লেখা, এবং আমার বাবা উনি নিজেই গেয়েছেন। তো ওই গানটি গাইবার চেষ্টা করছি। একটু তারও আগে আরেকটি কথা বলতে চাই, যে এই গানটি যখন পিকচারাইজেশন হয়, তখন একটা সিনেমার মধ্যে হিরোইন চলে যাচ্ছে, হিরো গাইছে, তখন ময়না ছিল কবরী ম্যাডাম। তারপরে যখন আমার বিয়ে হলো, তখন বাবা আমাকে ময়না হিসেবে সম্বোধন করলেন, এবং সেদিন অনেক কান্না করেছিলেন বাবা, এবং গাইতে পারেননি। তখন আমার ভাইকে বলেছিলেন যে টেক ওভার করার জন্য। তো এখন যেটা হচ্ছে সেটা, আমরা যখন গাই, আমি বা আমার ভাই যখন গাই এই গানটি, তখন কিন্তু ফিল করি ময়না এখন আমাদের বাবা মা। ওই হিসেবে এখন এই গানটা চলে আসে। অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যায়, অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়, অনেক সাধে ময়না আমার। চমৎকার, চমৎকার, চমৎকার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এই শিল্পী জীবনে সুখের সাথে তো অনেক কষ্টের হয়, যেমন ভক্ত। জি,
যারা ভক্ত তারা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, তাই একদম। না? ভক্তদের থেকে তো সুখের গল্পই বেশি শোনা যায়। এমন কোন ভক্ত আপনার জীবনে ক্ষণিকের জন্য হোক, যেভাবেই হোক এসেছে কি, যাদের অতি ভালোবাসাটা আপনার জন্য একটু মুখে কিছু না বললেও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? অনেক সময় দেখা যায় যে আমি সময় দিতে পারছি না, বা আমাকে একটু পরে রেকর্ডিংয়ে ঢুকতে হবে, বা গান গাইতে হবে, ছবি তুলতে যাচ্ছে, অনেক কিছুই হয়ে যায়। তারা অবুঝের মতোই শিশু হয়ে যায়, তাদেরকে কোনো দোষারোপ করতে চাই না, তারপরেও তো একটু বিরক্ত লাগে, কষ্ট লাগে, কেন বোঝে না, একটু সরে আসি। এই ধরনের পরিস্থিতি কি তৈরি বা ফেস করেছেন আপনি? করেছি, কিন্তু এটা বলতে ডিনাই করতে চাই, কারণ আমি তখন মনে করি নিজেকে অনেক ভাগ্যবতী, অনেক ব্লেসড একজন পার্সন, যে সে পাগলের মতো আমার জন্য ভক্ত, আমার গানের ভক্ত। তখন মনে হয় যে সে যাই করুক, এটা আমার জন্য ব্লেসিং। আর একটি জিনিস, এই যে জনপ্রিয়তা, আপনার পরিকল্পনায় আকাশের কত দূরে উড়াল দেওয়ার ইচ্ছা সঙ্গীত জগতে? আমি তো একেবারে চাঁদ ধরতে চাই। গুড। চাঁদ ধরার মতো নিজের পরিবেশ তো নিজে তৈরি করে রেখেছেন, তাই না? চেষ্টা করছি এবং করে যাব। গানের ফাঁকে রান্নাবান্না কে করে? গানের ফাঁকে রান্না বান্না আমিই করি। কেমন রাঁধেন আপনি? আমার ছেলে অনুযায়ী আমি খুব ভালো রাঁধি, তাই? আমার বাবা অনুযায়ী আমি খুব ভালো রাঁধি। ভেরি গুড। নিজের রান্না কি নিজে খেতে ভালোবাসেন? নিজের রান্না নিজে খেতে অতটা ভালো লাগে না। যখন আমার ছেলে বলে, আমার ছেলের নাম সারগাম, আমার বাবাই দিয়েছেন, তো ও যখন বলে যে আমি এই রান্নাটা খুব মজা, তখন আমি ওটাকে ভাবি যে ও কোন মজাটাকে মজা বলছে, তা আমি চেষ্টা করি ওই মজাটাকেই যেন পরের বারও ওভাবে করেই ওকে দিতে পারি, যেন ও আরও মজা করে খেতে পারে। ওর নাম তো সারগাম, না? জি, সারগাম কি মায়ের গান কেমন পছন্দ করে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সারগাম মায়ের গান তো পছন্দ করেই। সারগাম যখন 7 বছরের ছিল, স্মৃতিচারণ করছি, 7 বছরের ছিল, আমি আমার বাবার খুঁজে খুঁজে জন্ম গেল এই গানটি করেছিলাম। তো ওটাতে আবার মিউজিক কম্পোজ করেছিল আমার ভাই। 7 বছরে ছিল তখন, আমরা বাইরে গিয়েছিলাম। তো আমার ভাই ওকে খুব প্রফেশনাল ক্যামেরা দিয়ে দিয়েছিল যে তোমার যেটা মন চায় তুমি সেটা করো, তোমার কোনো ফুটেজ নিতে ইচ্ছে করলে বা এটা করলে। তখন সে আমাকে বলেছিল যে আমি তোমার এই গানটা আমি শ্যুট করতে চাই। আচ্ছা। সে 7 বছর বয়সে সে এই গানটা শ্যুট করে আমাকে নিয়ে, এবং ভাগ্যক্রমে ওই হার্ড ডিস্কটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে তখন ওর 13 বছর যখন হয়, তখন ওই হার্ড ডিস্কটা ওর বাবা বের করে দেয় যে আরে এই হার্ড ডিস্কটা না আমরা অনেক বছর ধরে খুঁজছি, এইটাই তো সেটা। তখন বিশ্বাস করবেন না, আমার বার্থডে ছিল 24th of March। তো ও কি করলো যে ওই গানটাকে এডিট করলো 13 বছর বয়সে। আচ্ছা। হ্যাঁ, এডিট করলো এবং সেটা সে ইউটিউবে ওটাকে রিলিজ করে দিল। এবং এই ক্ষেত্রে শুধু আমি আমার ছেলের কথাই বলবো না, এখানে এই যে এই কাজগুলো করেছে এগুলো কিন্তু সব কিছু কিন্তু আমার ভাই রাজা বশির, ও কিন্তু ওকে ইনস্ট্রাক্ট করে, ওর টিচার হচ্ছে সে এই জগতে। শুনলাম আপনার নেটফ্লিক্সে গান আসছে, এটা ভীষণ এটি সুখবর। জি, কেমন লাগছে আপনার? এটা তো আসলে পুরো ক্রেডিটটা আমি আমার ভাইকে দেব। আচ্ছা। আমার ভাই রাজা বশির নেটফ্লিক্সের স্যান্ড সান অ্যান্ড সারফেস এই মুভিতে সে মিউজিক ডিরেকশন দিচ্ছে। তো এটাতে একটা আইটেম সং আছে, ইংলিশ মুভি এটা, কিন্তু একটা বাংলা আইটেম সং আছে, ইংলিশ মিক্সড। ভিন্ন কিছু তাহলে আসছে যাচ্ছে। হ্যাঁ, খুব এটা ভালো, চেষ্টা খুব ভালো। করব। আগাম অভিনন্দন দিয়ে রাখলাম। থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। এমনিতে আমাদের বশির আহমেদ ভাইকে নিয়ে কোনো বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? জি,
এটা আমরা 2019 থেকে করে আসছি, বশির আহমেদ সম্মাননা। আচ্ছা, বশির আহমেদ সম্মাননা, এই সম্মাননাটা, এই অ্যাওয়ার্ডটা আমরা 6টা ভাগে আমরা ভাগ করে থাকি। সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, বিশেষ ব্যক্তিত্ব এবং সাংবাদিক, এইভাবে করে আমরা যারা দিকপালরা যারা আছেন তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করি। যোগ্য নাম থেকে একটি যোগ্য পুরস্কার যে পাবেন, এটি তার জন্য একটি বিশাল অনুপ্রেরণার কাজ হয়ে দাঁড়াবে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আপনাকে ছোট একটি বিরক্তিকর একটা প্রশ্ন করব, সেটা হলো আচ্ছা। যে আমরা শুনে আসি সব সময় যে ভোরে ওঠো, সাধনা করো, এবং সেই সাধনা নাকি কণ্ঠে বসে যায়। আপনি করেন জি, করি। প্রতিদিন? একদম যদি ব্লান্টলি বলি ইয়েস, দেন ইট উইল বি লাই। 1-2 দিন তো একটু অফ হয়, একটু যাই হোক, আমরা আশা ups and করবো আপনি down প্রতিদিন হয়। করবেন, কেননা আপনাদের থেকেই তো শিখবে। জি, বশির আহমদকে পেয়েছেন পিতা হিসেবে, বশির আহমদকে পেয়েছেন একজন শিক্ষক হিসেবে, একজন অনুপ্রেরণাকারী হিসেবে, এটা তো আপনাকে ভুললে চলবে না। আমি যেটা একটু মানে কথাটার মাঝখানে আরেকটু কথা বলতে চাই, যদি আমি সকালে মিস করি, আমি কিন্তু রাতে করি। ধন্যবাদ আপনাকে, আপনার শুভকামনা করে আগামী দিনের আপনার নতুন নতুন গান আসছে, আপনি অনেক উঁচু স্থানে যান, এই ইনশাআল্লাহ। কামনা করে আপনার Thank জন্য you. অজস্র দোয়া রইল। অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এত কষ্ট করে আমাদের কথাবার্তা শুনলেন, দেখলেন তো একটা শিল্পী হতে গেলে তাকে কতটুকু অধ্যাবসায়ের মধ্যে পার হতে হয়, জীবনে যার অনুপ্রেরণায় তারা বড় হয়েছে তাদেরকে কিভাবে স্মরণ করতে হয়, সেটা বাবা মা হোক, শিক্ষক হোক। তার ভাগ্য এমনই সুন্দর, একদিকে বাবা মা, একদিকে শিক্ষক, সব একসঙ্গে। এটা সবার ভাগ্যে জোটে না। যারাই আজকে এখানে আছেন তারা যদি বিন্দুমাত্র আজকের অনুষ্ঠানের জন্য কিছুটা জ্ঞান সঞ্চয় করতে পারেন, ওটি আমাদের সার্থকতা। দেখা হবে আগামীতে। অনেক শুভেচ্ছা।